1995 সালে মাত্র 28 বছর বয়সী একজন ট্রেডার একাই ধ্বংস করে দিয়েছিলেন 233 বছরের পুরনো একটা ব্যাংককে। এমন একটা ব্যাংক যার ক্লায়েন্ট ছিল খোদ রাজ পরিবার, এবং যেই ব্যাংক অর্থায়ন করেছিল লুইজিয়ানা পার্সেসের মতো ইতিহাস বদলে দেওয়া একটা ডিলকে। কোশ্চেন হলো, কিভাবে একজন মানুষ একা এত বড় একটা প্রতিষ্ঠানকে মাটিতে নামিয়ে আনতে পারে? গল্পটা আসলে বুঝবেন ইনভেস্টমেন্টের সবচেয়ে বিপজ্জনক জিনিসটা আসলে কি। মোহাম্মদ ইমরান হাসান বলছি, ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট থেকে। বেরিংস ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1762 সালে, অনেক আগের কথা। ইনফ্যাক্ট ব্রিটেনের সবচেয়ে পুরানো মার্চেন্ট ব্যাংক। এত পুরানো, এত বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান মাত্র কয়েকদিনের মধ্যেই ধ্বংস হয়ে গিয়েছিল। কারণ ছিল একটাই, একজন মানুষের হাতে ক্ষমতা ছিল প্রয়োজনের চেয়ে অনেক বেশি, আর সেই মানুষটাকে সুপারভাইজ করার ব্যবস্থা ছিল প্রায় শূন্য। সিঙ্গাপুরে বেরিংসের একটা অফিসে কাজ করতেন নিক লিসন। তাকে একসাথে দুইটা দায়িত্ব দেওয়া হয়েছিল, ট্রেডিং করা অর্থাৎ বাই সেল ডিসিশন নেওয়া, আর সেই ট্রেডগুলোর হিসাব রাখা, সেটেলমেন্ট করা। ফাইন্যান্সের সবচেয়ে বেসিক নিয়মগুলোর একটা হলো, যে ডিসিশন নেয় আর যে সেই ডিসিশনের হিসাব রাখে বা যাচাই করে তারা কখনোই একই মানুষ হওয়া উচিত না। বেরিংস ব্যাংক ঠিক এই নিয়মটা ভেঙেছিল, ফলে লেসনের ভুলগুলো ধরার মতো কেউ ছিল না। লেসনের ট্রেডিং এর শুরুতে ছোট ছোট লস হচ্ছিল, মার্কেটে যেটা স্বাভাবিক, সবারই হয়। কিন্তু তিনি সে লস রিপোর্ট না করে একটা গোপন অ্যাকাউন্টে লুকিয়ে ফেললেন। অ্যাকাউন্ট নাম্বার ছিল 888888, 5টা 8। লন্ডন হেড অফিসে পাঠানো রিপোর্টে শুধু প্রফিট দেখানো হতো, লস না। ধীরে ধীরে সেই ছোট ছোট লস জমতে জমতে কয়েকশো মিলিয়ন পাউন্ডে পরিণত হয়, অথচ কেউ কিছু জানতেই পারল না। যখন লস বাড়তে থাকলো, লিসন সেটা মেনে নিয়ে বের হয়ে আসার বদলে আরো বড় বড় বেট নেওয়া শুরু করলো, আরো রিস্ক নেওয়া শুরু করলো, এই আশায় যে একদিন মার্কেট ঘুরে দাঁড়াবে আর সব লস পুষিয়ে যাবে। তখন তিনি বেট নিলেন জাপানের নিক্কি 225 ইন্ডেক্সের উপর। কিন্তু ব্যাড লাক, 1995 সালে জানুয়ারিতে কোবেতে ভয়াবহ ভূমিকম্প হয়। নিককে তখন হুড়মুড় করে পড়ে যায়, আর লেসনের পজিশন পুরোপুরি ভুল দিকে চলে যায়। আসল ভুলটা হলো এরপরে, নিককে পড়ে যাওয়ার পরও লেসন পজিশন ছাড়লাম না, উল্টা আরো বাজি ধরলো, এই বিশ্বাসে যে মার্কেট তো শীঘ্রই ঘুরে দাঁড়াবে। কিন্তু মার্কেট ফিরল না। 1995 এর ফেব্রুয়ারিতে তার লস যে পৌঁছালো প্রায় 827 মিলিয়ন পাউন্ডে, বেরিংস ব্যাংকের মোট ক্যাপিটালের দ্বিগুণেরও বেশি। এরপর অবস্থা বেগতিক দেখে 23শে ফেব্রুয়ারি লিসন সিঙ্গাপুর থেকে পালিয়ে যায়, আর তার কয়েকদিনের মধ্যেই 233 বছরের বেরিংস ব্যাংক বিক্রি হয়ে যায় নামমাত্র মূল্যে 1 পাউন্ডে। এই পুরো ঘটনার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো, লিসন কিন্তু কোনো অদক্ষ মানুষ ছিল না। তিনি যথেষ্ট বুদ্ধিমান, ট্যালেন্টেড এবং পরিশ্রমী একজন এক্সিকিউটিভ ছিল। কিন্তু এমন একটা মানসিক ফাঁদে উনি পড়েছিল যেটাতে সাধারণ বিনিয়োগকারীরাও রেগুলার পড়ে। লস হলে সেটা মেনে নিতে না আসা, আর লস পুষিয়ে নেওয়ার আশায় আরো বেশি ডেসপারেটলি রিস্ক নেওয়া। ফিনান্সকে বলা হয় লস অ্যাভার্সন। মানুষ প্রফিটের আনন্দের চেয়ে লসের কষ্টটা অনেক বেশি তীব্রভাবে অনুভব করে, আর সেই কষ্ট এড়াতে গিয়েই মানুষ অনেক ভুল করে বসে ইমোশনালি। অনেকে বলতে পারেন, কোবের ভূমিকম্প তো তার হাতে ছিল না, এটা জাস্ট তার ব্যাড লাক। এটা সত্যি, কিন্তু কোশ্চেন হলো, একজন মানুষ কেন একাই সিদ্ধান্ত নিবে এবং সেটা কোনো চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে না? এবং এখানে অ্যান্সার হচ্ছে যে এটা আসলে ভূমিকম্প বা এরকম দুর্যোগ অনেক সময় আসতেই পারে, বাট রিস্ক ম্যানেজমেন্ট, পজিশন সাইজিং এবং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট, এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট। ব্যক্তিগত বিনিয়োগে এরকম ঘটনা হয়, একই রকম গল্পই হয়। কেউ যখন লস আর শেয়ার শুধু এই আশায় ধরে রাখে যে দাম আবার উঠবে, অথবা ক্ষতি পুষিয়ে নিতে কোনো কিছু না দেখেই সেটা এভারেজ রান করতে থাকে, ডেসপারেটলি ইনভেস্ট আরো রিস্ক ইনভেস্টমেন্ট করতে থাকে, সেটা কিন্তু সেম মেন্টালিটি। বেরিংস গল্প আমাদের শেখায় যে ইনভেস্টমেন্টে সবচেয়ে বড় রিস্ক আসলে মার্কেট না, বরঞ্চ ডিসিপ্লিনের অভাব। এই কারণে একটা প্রফেশনাল ডিসিপ্লিন অ্যাপ্রোচ, যেখানে রিস্ক ম্যানেজমেন্ট আর ইমোশনাল কন্ট্রোলকে ইম্পর্টেন্স দেওয়া হয়, দেখা যায় যে লং টার্মে সেই অ্যাপ্রোচটাই বেশি প্রোটেকশন দেয়। ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্টে আমরা বিশ্বাস করি লং টার্মে সম্পদ তৈরি করার জন্য ডিসিপ্লিন দরকার, ইম্পালস না। আমাদের ফান্ড ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ সম্পর্কে জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।